স্বাগত। এখন দুপুরে পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি তাসওয়ার নাফি এবং আমি শম্পা বিশ্বাস। আমি মোহাম্মদ ইউনুস। ছাত্র জনতা শ্রমিক তাদের যে গণ অভ্যুত্থান, ওরাই হচ্ছে মূল মালিক আজকে দেশের। তাদের দাবি হচ্ছে সংস্কার। যে এক মাসে কতটুকু ভিজিবল হলো আমি মনে করি যে এটা একটা যথেষ্ট মানে সঠিক প্রশ্ন নয়। আমরা সংস্কার আরম্ভ করেছি কিনা এইটা হলো প্রশ্ন। এত ব্যাপক যে এটাকে এই মুহূর্তে বাছাই করার কোনো সুযোগ এখনো পর্যন্ত হয়নি বা বাছাই করার কোনো অবকাশও নেই। সবই ধরতে হবে। বাংলাদেশের মানুষ সমতল লেভেল প্লেইং ফিল্ড চায়, সকলে যাতে সমানভাবে অংশগ্রহণ করতে পারে। দেশকে ফেসিবাদী ব্যবস্থা থেকে চূড়ান্তভাবে মুক্ত করতে আমাদের সংগ্রাম আরও দীর্ঘতর হবে বলেই আমার মনে হয়। নাফি, ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে গঠিত হয়েছিল অন্তর্বর্তী সরকার এবং সেই অন্তর্বর্তী সরকারের আজ 1 মাস পূর্তি হয়েছে। নানা চ্যালেঞ্জ সামলে রাষ্ট্র সংস্কারই তাদের প্রধান কাজ, এমনটা বললেন এই অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার উপদেষ্টা। শম্পা, অন্যদিকেও ছাত্র সমাজ ও রাজনৈতিক দলগুলোর দাবি হচ্ছে সব ষড়যন্ত্র রুখে দিয়ে লক্ষ্য পূরণে কার্যকরী ভূমিকা রাখবে সরকার। এই নিয়ে এখন দুপুরে জানাবো বিস্তারিত। ব্যারেজের কারণে কি হয়েছে, ওই মুহুরীর উজানে এবং ভাটিতে পলি জমে গেছে, ভরাট হয়ে গেছে, তো ফলে পানিটা সহজে নামতে পারে নাই। এক হচ্ছে যে অপরিকল্পিতভাবে বাড়িঘর হয়েছে, আর হচ্ছে খাল দখল হয়েছে পাইকারি হারে। যাদের উপরে দায়িত্ব তারা যদি টাকার বিনিময় দেয় তাহলে আপনি দখল উৎখাত করবেন কেমনে? যদি এই নদ নদী উদ্ধার করতে হয় তাহলে স্ট্রং আইন লাগবে। নাফি, সম্প্রতি দেশে যে বন্যা হয়ে গেল, সেই বন্যায় যে গতিতে পানি বাড়ছিল কমছে কিন্তু ঠিক উল্টো গতিতে, এবং এই যে বন্যার পানি প্রবাহের প্রবাহ পথ সেটি সংকুচিত হয়ে গিয়েছে। সম্ভব অবৈধ দখলে আর ভরাটে স্থবির হয়েছে নদী এবং কমেছে পানি ধারণ ক্ষমতা এবং বাড়ছে বিপত্তি। এই নিয়েও এখন দুপুরে জানাবো বিস্তারিত। ঐতিহাসিক জুলাই আগস্ট অভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তী সরকার পার করলো প্রথম মাস। নানা চ্যালেঞ্জ নিয়ে এগুলো সরকারের স্থানীয় উপদেষ্টা বলছেন এই সময়ে কোনো কিছু প্রাপ্তির জন্য যথেষ্ট নয়, তবে রাষ্ট্র সংস্কারে নানামুখী কাজ করছে সরকার। সরকারের এই যাত্রায় সব ষড়যন্ত্র রুখে দিয়ে পাশে থাকতে চায় ছাত্র সমাজ। বিস্তারিত প্রতিবেদনে। ছাত্র জনতার রক্তমাখা গণ অভ্যুত্থানের মুখে ভেঙে পড়ে টানা 3 মেয়াদের শেখ হাসিনার কর্তৃত্ববাদী সরকার। হাজারো ছাত্র জনতার জীবনের বিনিময়ে অর্জিত হয় এক নতুন বাংলাদেশ। স্বৈরাচারী সরকারের পতনের 3 দিনের মাথায় দায়িত্ব গ্রহণ করে অন্তর্বর্তীকালীন সরকার। অনেক চ্যালেঞ্জ নিয়ে কাজ শুরু করেন তারা। একদিকে সামনে আসে গত সরকারের আমলে বঞ্চিতদের দাবি দেওয়া, অন্যদিকে ভেঙে পড়া আইন শৃঙ্খলা পরিস্থিতি। এমন অবস্থায় আস্থা ফেরাতে মানুষের পাশে দাঁড়ায় সশস্ত্র বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করে সরকার। রদবদল হয় বিশ্ববিদ্যালয় প্রশাসন সহ সরকারি নানা সংস্থার শীর্ষ পদ। প্রবাসীদের পাঠানো রেকর্ড রেমিটেন্স এসেছে সরকারের প্রথম মাসে। শিক্ষা প্রতিষ্ঠানের বিশৃঙ্খলা কাটাতে শুরু করেছে। সচল হচ্ছে ব্যবসা বাণিজ্য। বৈদেশিক সম্পর্কে ব্যাপক পরিবর্তন এসেছে। তাই আস্থা ফিরেছে জনমনে। তবে রাষ্ট্র সংস্কারে আরও সময় প্রয়োজন। বাংলাদেশের বিচার বিভাগে অ্যাপিলেট ডিভিশনে একটা বড় ধরনের পরিবর্তন এসেছে। হাইকোর্টে এখনো পরিবর্তন প্রয়োজন আমরা মনে করি। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে একটা অচল অবস্থা ছিল, অনেকগুলো জায়গায় ভিসি নিয়োগ হয়েছে। আশা করছি সেখানেও দ্রুত শিক্ষা কার্যক্রমগুলো ঠিকঠাক হয়ে আসবে। স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে আইন শৃঙ্খলা বাহিনীকে রাজনৈতিকভাবে ব্যবহারের কারণে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি। ছাত্র জনতা শ্রমিক তাদের যে গণ অভ্যুত্থান, ওরাই হচ্ছে মূল মালিক আজকে দেশের। তাদের দাবি হচ্ছে সংস্কার, এবং তারা যেসব জায়গায় দাবি করছে সেই সব জায়গাতেই সেই সব ক্ষেত্রেই তো দেখা যাচ্ছে সর্বক্ষেত্রেই এই সংস্কারের প্রয়োজন। রাস্তায় হাঁটবে সেটাও একটা সেবা, রাস্তাটা ঠিক থাকা দরকার, পেভমেন্টটা ঠিক থাকা দরকার, ইলেকট্রিসিটি থাকা দরকার, পানি খাবে সেই পানিটা
ভালো পানি থাকার দরকার। সেবা তোমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সেবাই সেবা। এখনও আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগীরা বিভিন্ন দপ্তরের পদ থেকে অন্তর্বর্তী সরকারকে বেকায়দে ফেলতে তৎপর। তাদের রুখে দিতে অন্তর্বর্তী সরকারকে সহায়তা করবে ছাত্র সমাজ। ফেসিবাদের শিকল সারা দেশের সমস্ত জায়গায় বিস্তৃত হয়ে আছে। দেশকে ফেসিবাদী ব্যবস্থা থেকে চূড়ান্তভাবে মুক্ত করতে আমাদের সংগ্রাম আরও দীর্ঘতর হবে বলেই আমার মনে হয়। ছাত্র জনতার মতামতের ভিত্তিতেই সংবিধান সংস্কার করা হবে বলে জানান স্থানীয় সরকার উপদেষ্টা। তবে প্রশাসন এখনও পুরোপুরি কার্যকর হয়নি। দেশে পুরোপুরি শৃঙ্খলা ফেরাতে প্রশাসনকে আরও কার্যকরী করতে দ্রুত পদক্ষেপ নিতে হবে অন্তর্বর্তী সরকারকে। হাসিব বিল্লাহ, এখন, ঢাকা। রাজনৈতিক দলসহ বিভিন্ন অংশীজনের সঙ্গে আলোচনা করে অন্তর্বর্তী সরকারকে দ্রুতই একটি রোডম্যাপ প্রকাশ করবে এমনটাই আশা করছে বিভিন্ন রাজনৈতিক দল। সেই সঙ্গে নিশ্চিত করবে ছাত্র জনতার আন্দোলনে সংঘটিত গণহত্যার বিচার। রাজধানীতে এবি পার্টির এক আলোচনায় এসব মত উঠে এসেছে। আলোচনায় বিএনপি, ইসলামী আন্দোলন, গণফোরাম, নাগরিক ঐক্য সহ 18টি রাজনৈতিক দল অংশ নেয়। আরও জানাচ্ছেন মাঝারিমন। রাষ্ট্রযন্ত্রের দমনের মুখেও তীব্র আন্দোলন, জীবন বিলিয়ে দেয়া। ফলে আওয়ামী লীগ সরকারের পতনের মাধ্যমে রচিত হয় নতুন ইতিহাস এবং ছাত্র জনতার সমর্থনে দেশ পরিচালনার দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন এই সরকারের 1 মাস পূর্ণ হলো আজ। গত 8 আগস্টে শপথ নেয়া অন্তর্বর্তী সরকার গেল 1 মাসে কি করলো আর কি করতে পারত, এ নিয়ে দুপুরে রাজধানীর রিপোর্টার্স ইউনিটিতে বিভিন্ন রাজনৈতিক দল নিয়ে আলোচনার আয়োজন করে আমরা বাংলাদেশ এবি পার্টি, যেখানে আওয়ামী লীগ সরকারের সময় রাজপথে সোচ্চার থাকা দলগুলোর প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। শেখ হাসিনার শাসনামলে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের যে দাবি ছিল তা এখনও চলমান রয়েছে জানিয়ে সভায় বক্তারা বলেন, অন্তর্বর্তী সরকারের উচিত যত দ্রুত সম্ভব তাদের কার্যক্রমের রোডম্যাপ প্রকাশ করা। বারবার তাদের এই ঐতিহ্যকে তারা বাস্তবায়ন করতে পেরেছে। আগামী এই সরকারের পতন হয়েছে আওয়ামী দুঃশাসনের। আগামী যারা সরকার গঠন করবে তারা যদি কোনো আওয়ামী চরিত্র তাদের মধ্যে দেখা দেয়, বাঙালি কিন্তু আবার তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। যারা জুলাই বিপ্লবে আত্মাহুতি দিয়েছেন, সহস্রাধিক শতাধিক শিশু কিশোর মায়ের কোলে কোল খালি করেছেন এবং প্রায় 20,000-এর মতো ছাত্র জনতা আহত হয়ে মৃত্যুর সাথে প্রতিদিন পাঞ্জা লড়ছে। ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে। আমিও সংক্ষেপে কয়েকটি বিষয় বলি। এই সরকার আমাদের ছাত্র জনতার রক্তের উপর দাঁড়িয়ে আছে। শহীদদের পরিবার এখনো পর্যন্ত যেভাবে এই আত্মাহুতির যে মর্যাদা প্রতিষ্ঠিত হতে এই দেশে দেখার কথা, সেটা দেখছেন না। এইটা অন্তর্বর্তী সরকারকে বুঝতে হবে। ধমক দেওয়ার সময়টা নয়, তাদের কথা শুনুন, আলোচনা শুনুন। আমরা শিল্পাঞ্চলে, সেখানে শিল্প বিরোধী কোনো তৎপরতা চললে নিশ্চয়ই তার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আমরা অবস্থান গ্রহণ করব। কিন্তু আপনি এরকম একটা গণঅভ্যুত্থানের পরে, যেই গণঅভ্যুত্থান মধ্য দিয়ে যে সরকার গঠিত হয়েছে, এই সরকারে বাস্তবে শ্রমজীবী সাধারণ মানুষ, তাদের কোনো প্রতিনিধিত্ব এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না। এই সরকার যে পথে যাবে, যেখানে যাবে, সেটাও একটা রাজনৈতিক বিষয়, কিন্তু রাজনৈতিক আলোচনাটাই শুরু হয়নি। 17টা দলের সঙ্গে বসেছিল তারা, 2000 প্রস্তাব দিয়েছে। এই 2000 প্রস্তাবের মধ্যে নর্থ পোল, সাউথ পোল আছে। সরকার গাড়িটা চালাচ্ছেন, দেশের গাড়ি। সরকারকে ঠিক করতে হবে তারা কি রাখবেন, কি রাখবেন না। আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী আশা প্রকাশ করেন, জনগণের আকাঙ্ক্ষা পূরণে কাজ করবে অন্তর্বর্তী সরকার। মানুষের চাওয়া পাওয়াকে গুরুত্ব না দিলে রাজনৈতিক দলগুলোকে জীবিত রাখা যাবে না বলেও মন্তব্য করেন তিনি। 35 বছরের নিচে যারা 65% আছে জনসংখ্যা, তারা কি ভাবছে, তাদের প্রত্যাশা কি, তাদের আকাঙ্ক্ষা কি, এটা আমরা যারা রাজনীতি করি আমাদের বুঝতে হবে।
এটা যারা বুঝবে না, আমি দুঃখের সাথে বলছি, আগামী দিনের রাজনীতির প্রেক্ষাপটে তাদের জন্য খুব বেশি জায়গা থাকবে বলে আমি মনে করি না। যারা বাংলাদেশের মালিক তারাই সিদ্ধান্ত নেবে বাংলাদেশ কিভাবে চলবে। আর আমরা যারা রাজনীতি করি, আমরা তাদের কাছে গিয়ে বলবো আমরা তাদের জন্য কি করতে চাই, আমরা কি পরিবর্তন চাই, আমরা তাদেরকে গিয়ে বলবো, তারাই সিদ্ধান্ত নেবে বাংলাদেশ কোন পথে চলবে। এবি পার্টির আমন্ত্রণে আলোচনায় অংশ নেয় 18টি রাজনৈতিক দল। তাদের সবাই অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করবেন বলে আশ্বাস দেন। মাঝহার ইমন, এখন, ঢাকা। গেল 16 বছরে ছাত্র রাজনীতি জাতিকে তেমন কিছুই উপহার দেয়নি উল্লেখ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধ করতে হবে। দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভায় অংশ নিয়ে তিনি কথা বলেন। কনস্ট্রাকশনের সময় আমাদের ইউনিটিটাকে ধরে রাখবেন কিনা, নাকি পাবলিক প্রাইভেট মাদ্রাসা স্কুল এই বিভাজনের মধ্যে আপনি জড়িত হবেন, এই সিদ্ধান্ত নিতে হবে আপনার। ভারতের সশস্ত্র বাহিনীকে প্রস্তুত রাখার নির্দেশের প্রতিক্রিয়া বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলছেন, বাংলাদেশের সাথে ভারতের যুদ্ধ হবে কোনোভাবেই সেই অবস্থা নেই। ইউক্রেন ও হামাসের পরিস্থিতির সঙ্গে বাংলাদেশের তুলনা করারও সুযোগ নেই। জানান, জাতিসংঘ অধিবেশনের ফাঁকে প্রধান উপদেষ্টার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক হবে কিনা তা এখনও নিশ্চিত নয়। বিস্তারিত প্রতিবেদনে। শেখ হাসিনা সরকারের সময় দিল্লি ঢাকার কাছ থেকে যে ধরনের সুবিধা পেত সেটিকে সমতার জায়গায় নিয়ে আসার জন্য বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ইতিমধ্যেই বার্তা দিয়েছে। ইউনূস সরকার মনে করে নতজানু পররাষ্ট্রনীতি থেকে বেরিয়ে আসতে হবে। সবশেষ বৃহস্পতিবার সীমান্তে কিশোরী স্বর্ণা দাসকে বিএসএফের গুলি করে হত্যা করবার ঘটনায় প্রতিবাদ লিপি পাঠিয়েছে ঢাকা। বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবিকেও অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে অর্পিত দায়িত্ব পালনের জন্য নির্দেশ স্পষ্ট করেছে বাংলাদেশের বর্তমান সরকার। এমন প্রেক্ষাপটে গেল বৃহস্পতিবার ভারতের উত্তরপ্রদেশের লখনৌতে সশস্ত্র বাহিনীর জয়েন্ট কমান্ডার্স কনফারেন্সে সভাপতির ভাষণে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি সশস্ত্র বাহিনীকে ভবিষ্যৎ যুদ্ধ মোকাবেলার জন্য তৈরি থাকবার নির্দেশ দেন। এ সময় উদাহরণ হিসেবে টানেন রাশিয়া ইউক্রেন ও ইসরায়েল হামাসের মধ্যকার চলমান সংঘাতের কথা। ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর এমন বক্তব্য বাংলাদেশকে অবাক করেছে উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, ভারতের সাথে বাংলাদেশের যুদ্ধাবস্থা নেই, আর বাংলাদেশের পরিস্থিতিও ইউক্রেন বা হামাসের মতো নয়। তবে ঢাকা দিল্লির এই নির্দেশনা পর্যবেক্ষণে রাখবে। কোনো অবস্থাতেই মনে করি না যে ভারতের সাথে আমাদের কোনো যুদ্ধবিগ্রহ হওয়ার সম্ভাবনা আছে। উনি এটা কি তার নিজের দেশের কনজাম্পশনের জন্য বলেছেন কিনা সেটা আমাদের বুঝতে হবে। আর উনি যেভাবে বলেছেন এটা বিটিং অ্যারাউন্ড দ্য বুশ অনেকটা, কারণ ইউক্রাইনের যুদ্ধের কারণে তো ভারতের যুদ্ধ প্রস্তুতির আমি কোনো প্রয়োজন দেখি না, বা হামাসের সাথে যে সমস্যা হচ্ছে তাতে করেই বা ভারতের অন্ততপক্ষে এখানে কি সম্পর্ক। আর এর সাথে ইউক্রেন এবং হামাসের সাথে বাংলাদেশ কী করে তুলনীয় হয় এটাও আমার বোধগম্যতার বাইরে। আমি কোনো নিজার্ক রিয়াকশন দেখাতে চাই না, আমরা অবশ্যই এটা দেখব যে উনি কেন এরকম কথা বলেছেন। এ সময় পররাষ্ট্র উপদেষ্টা জানান, জাতিসংঘের অধিবেশনে অংশ নিতে প্রধান উপদেষ্টার বহর হবে সর্বোচ্চ 10 থেকে 12 জনের। নরেন্দ্র মোদীর সাথে বৈঠক এখনও নিশ্চিত নয় বলেও জানান তিনি। রোববার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে উঠে আসে নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশের ঘটনা। বাংলাদেশের অবস্থান জানতে চাইলে তিনি বলেন, জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা রোহিঙ্গা নেবার পক্ষে থাকলেও বাংলাদেশ আরও একজন রোহিঙ্গাকেও আশ্রয় দেবার পক্ষে নয়। সামর্থ্যের কারণে তাদের সবাইকে ফেরত পাঠানো যাচ্ছে না উল্লেখ করে তৌহিদ হোসেন বলেন, সীমান্ত রক্ষীরা তাদের ফেরত পাঠাতে সর্বোচ্চ চেষ্টা করছে। স্পষ্টভাবে বলেছি যে আমরা আর একজন রোহিঙ্গাকেও আশ্রয় দিতে রাজি না, কিন্তু কিছু ঢুকে যাচ্ছে এটা আমরা জানি। সেটাকে আমরা যতটুকু পারা যায় ঠেকানোর চেষ্টা করছি। বিজিবি যেটা করছে সেটা হলো যে প্রতিদিনই কিন্তু পুশব্যাক করছে। গত 2 সপ্তাহে উখিয়া ও টেকনাফ সীমান্ত দিয়ে বাংলাদেশে অন্তত 8,000 রোহিঙ্গা আশ্রয় নিয়েছে। সবশেষ শনিবার প্রবেশ করেছে অন্তত 500 রোহিঙ্গা। বিভিন্ন সূত্র বলছে 40,000 রোহিঙ্গা সীমান্তে বাংলাদেশে অনুপ্রবেশের অপেক্ষায় আছে। নাইম আবির, এখন, ঢাকা। জুলাই আগস্টে সংগঠিত গণহত্যার সব আলামত সংগ্রহ করাই প্রধান চ্যালেঞ্জ বলে মনে করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। প্রধান অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরে আনার প্রক্রিয়া শুরু করার কথাও জানানো হয়। বিস্তারিত জাহিদ হাসানের প্রতিবেদনে।
কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলন এক পর্যায়ে রূপ নেয় ছাত্র জনতার আন্দোলনে। আন্দোলন তীব্র আকার ধারণ করতে থাকে। আন্দোলন দমাতে বুলেটের আঘাতে ঝরে যায় অসংখ্য ছাত্র জনতার প্রাণ। আহত হয় কয়েক হাজার মানুষ। 5 আগস্ট পতন হয় শেখ হাসিনা সরকারের। দেশ ছেড়ে পালিয়ে যান তিনি। পরিবর্তিত পরিস্থিতিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। নতুন সরকার দায়িত্ব নিয়েই জানান, ছাত্র জনতার হত্যার সঙ্গে জড়িতদের বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। ইতোমধ্যেই ট্রাইব্যুনালে 11টি মামলার অভিযোগ দায়ের করা হয়েছে। এরপরই নিয়োগ দেওয়া হয় ট্রাইব্যুনালের প্রসিকিউটর টিম। দায়িত্ব নিয়ে রোববার ট্রাইব্যুনালে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নতুন নিয়োগ পাওয়া চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এ সময় তিনি বলেন, গণহত্যায় জড়িতদের সকলের বিচার নিশ্চিত করা হবে। এমন বিচার হবে যাতে সব পক্ষের কাছে তা গ্রহণযোগ্য হয়। আমাদের প্রথম প্রায়োরিটি হচ্ছে, যেহেতু এই ঘটনাগুলো খুবই তাজা, এই এভিডেন্সগুলো যারা পারপিট্রেটার্স আছেন, যারা আসামি হবেন এই মামলাগুলোতে, তারা কিন্তু এখনও বাংলাদেশে বিভিন্ন জায়গায় আছেন, অনেকে দায়িত্বেও আছেন। তারা এই আলামতগুলো ধ্বংস করার চেষ্টা করবেন। আমাদের প্রথম প্রায়োরিটি হচ্ছে এই হত্যাকাণ্ড, গণহত্যার যে আলামত আছে এগুলোকে সংরক্ষণ করা, দ্রুততম সময়ের মধ্যে এগুলোকে সংগ্রহ করে প্রসিকিউশন এবং তদন্ত সংস্থার হাতে নিয়ে আসা। এটা এমন একটা বিচার হবে যে বিচারের পরে শহীদ পরিবার, ক্ষতিগ্রস্ত পরিবার, বাদীপক্ষ সহ আসামি পক্ষও মনে করবে যে হ্যাঁ, তাদের প্রতি ন্যায় বিচার করা হয়েছে। ভারতের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি সহ যেসব চুক্তি রয়েছে তা অনুযায়ী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত আনার উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি। সম্ভাব্য প্রধান পারপিট্রেটর, তিনি দেশ থেকে পালিয়েছেন, তাকে দেশে ফিরিয়ে আনার জন্য আইনি প্রক্রিয়া সেটা আমরা শুরু করব। বাংলাদেশের সাথে ভারতের অপরাধী প্রত্যার্পণ চুক্তি, যেটা এক্সট্রাডিশন ট্রিটি, সেটা সম্পাদিত হয়েছে 2013 সালে এবং তিনি শেখ হাসিনা সরকার, তিনি যখন ক্ষমতায় ছিলেন তার সময়ই এই চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে। তিনি যেহেতু বাংলাদেশের গণহত্যার প্রধান আসামি হবেন বলে আমরা মনে করছি, বা অধিকাংশ মামলায় তাকে আসামি করা হয়েছে, সুতরাং এই প্রক্রিয়া শুরুর মাধ্যমে আমরা আইনগতভাবেই তাকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। অতি দ্রুত ট্রাইব্যুনালের বিচারপতি নিয়োগ দেওয়া হবে। ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা প্রসিকিউটর দল অন্তর্বর্তী সরকারের সঙ্গে বৈঠকে বসে পরবর্তী করণীয় ঠিক করার কথা জানায়। এছাড়া সাংবাদিকদের আসামি করার বিষয়টি যাচাই বাছাই করা হবে বলেও জানায় নতুন প্রসিকিউটর টিম। এই মামলায় প্রায় শতাধিক আসামি এখনও গ্রেফতার আছে এবং 1.5 শতাধিক আসামির বিচার এখানে চলমান আছে। এদের ব্যাপারেও আমরা সিদ্ধান্ত নিব খুব শীঘ্রই যে এদেরকে কিভাবে ন্যায় বিচার দেওয়া যায়। 2010 সালে তৎকালীন আওয়ামী লীগ সরকার 71-এর মুক্তিযুদ্ধে মানবতা বিরোধী ও যুদ্ধাপরাধীদের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে। এই ট্রাইব্যুনালের বিচারে মুক্তিযুদ্ধে গণহত্যা ও বুদ্ধিজীবী হত্যার দায়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় জামায়াতের একাধিক শীর্ষ নেতার। জাহিদ হাসান, এখন, ঢাকা। নাফি, নদীর প্রবাহপথ সংকুচিত হওয়ার কারণে দেশে বন্যা দীর্ঘস্থায়ী হচ্ছে এবং নদী রক্ষা কমিশন বলছে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর সহ বিভিন্ন জেলায় প্রায় 11,000-এরও বেশি দখলদার রয়েছে। সেই তালিকাও সরকারের কাছে রয়েছে, কিন্তু বিভিন্ন সময় তাদের বিরুদ্ধে কখনোই ব্যবস্থা নেওয়া হয়নি। এবং এছাড়া এমন অবস্থায় নদী প্রবাহ স্বাভাবিক রাখার জন্য সমন্বিত উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন নদী বিশেষজ্ঞরা। এ নিয়ে আরও জানাবেন সাজিদ আরাফাত। উজানের ঢলে ডোবে ভাটির জনপদ, দুর্দশা বাড়ে বানভাসী মানুষের। সম্প্রতি ভারতের ডমরু বাঁধ খুলে দেয়ায় স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যার কবলে পড়ে ফেনী, কুমিল্লা, লক্ষ্মীপুর, নোয়াখালী সহ 11 জেলার প্রায় 50 লাখের বেশি মানুষ। গেল কয়েক দশকে দীর্ঘমেয়াদী এমন বন্যার সাক্ষী হয়নি এ অঞ্চলের মানুষ। ক্ষণস্থায়ী বন্যা রূপ নিচ্ছে দীর্ঘমেয়াদে। পলি বয়ে নিয়ে আসা আশীর্বাদের বান এখন হয়ে উঠছে অভিশাপের নাম। কিন্তু কেন এই রূপ পরিবর্তন? নদী বিশেষজ্ঞরা বলছেন, বন্যার পানি বেড়েছে যে গতিতে, কমছে ঠিক উল্টো গতিতে। সংকুচিত হয়েছে বন্যার প্রবাহ পথ, অবৈধ দখল আর ভরাটে স্থবির নদী। কমেছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে বিপত্তি। মুহুরী নদী, যেটা ফেনী এর বন্যার জন্য যেটা মূলত দায়ী, সেখানে কিন্তু আমাদের
একটা ব্যারেজ আছে যেটা মুহুরী সেচ প্রকল্প। তাহলে এই ব্যারেজের কারণে কি হয়েছে, ওই মুহুরীর উজানে এবং ভাটিতে পলি জমে গেছে, ভরাট হয়ে গেছে, তো ফলে পানিটা সহজে নামতে পারে নাই। এগুলো অভ্যন্তরীণ ব্যাপার। যে 1972 সালের যে গঠনতন্ত্র আছে যৌথ নদী কমিশনের, এবং তার পরবর্তীতে যে মেকানিজম গড়ে উঠেছে সেইটা যথেষ্ট না। এটা আরও সুনির্দিষ্টভাবে, আরও কার্যকরভাবে দ্বিপক্ষীয় চুক্তি হওয়া উচিত, যে তারা আমাদেরকে পানির তথ্য জানাবে, বৃষ্টির তথ্য জানাবে, একই সঙ্গে স্থাপনাগুলোর তথ্য তারা জানাবে। নদী গবেষকরা বলছেন, ফেনী নদীর মাধ্যমে জেলার প্রায় 80% পানি বঙ্গোপসাগরে পতিত হয়। তবে এবার নদীর উজান অংশ আগে থেকে দখল হওয়ায় পানি সরতে পারেনি। আর নদী হাওর খাল দখলের মতো ঘটনাগুলো দীর্ঘমেয়াদী বন্যার জন্য দায়ী। এ অবস্থার মোকাবিলায় এসব উদ্ধার করার পাশাপাশি দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার তাগিদ। বন্যার ইতিহাস নতুন করে লেখা হলে এই উন্নয়নের নামে যেই অরাজকতা করা হলো সেটাও কিন্তু লেখা হবে। সুতরাং এই একই কাহিনী কিন্তু সারা বাংলাদেশে হয়েছে। কুমিল্লা নোয়াখালীতে 11,500 আওয়ামী দখলদার আছে। এই নোয়াখালীর টোপোগ্রাফিটাই এরকম যে একটি রাস্তার পাশে সিএনবি খাল, মানে সরকারি খাল, পুকুর আছে। প্রত্যেকটি পুকুরের সাথে স্থানীয় খালের কিন্তু একটি কানেক্টিভিটি ছিল আগে। এগুলো সব ধ্বংস করা হয়েছে। এক হচ্ছে যে অপরিকল্পিতভাবে বাড়িঘর হয়েছে, আর হচ্ছে খাল দখল হয়েছে পাইকারি হারে। ফেনী লক্ষ্মীপুরের নদী এলাকা ইজারা নিয়ে তৈরি করা হয়েছে মাছের ঘের ও পুকুর। এতে রুদ্ধ হয়েছে পানির স্বাভাবিক চলার পথ। নদী রক্ষা কমিশনের তথ্যমতে দেশের দক্ষিণ পূর্ব অঞ্চলে অবৈধ নদী খাল দখলকারীর সংখ্যা প্রায় 11,000-এরও বেশি। এসব ক্ষমতাধরদের বিরুদ্ধে কখনোই কঠোর ব্যবস্থা নেওয়া যায়নি বলে মন্তব্য সাবেক এই কর্মকর্তার। বাংলাদেশের নদীগুলিকে, নদীর প্রবাহকে ভারত নিয়ন্ত্রণ করতে চায়। যাদের উপরে দায়িত্ব তারা যদি টাকার বিনিময়ে দেয়, তাহলে আপনি উৎখাত করবেন কেমনে? আমি কোস্টগার্ডে মামলা করাইছি, সেই মামলা কোথায়? যদি এই নদী উদ্ধার করতে হয় তাহলে স্ট্রং আইন লাগবে। পাহাড়ি ঢল ও অতিবৃষ্টির পানি নামতে না পারায় নিমজ্জিত জনপদকে রক্ষায় যৌথ নদী কমিশন থেকে শুরু করে পানি উন্নয়ন বোর্ড, বিআইডব্লিউটিএ, পরিবেশ অধিদপ্তর সহ সব বিভাগকে সমন্বিত উদ্যোগে কাজ করার তাগিদ নদী বিশেষজ্ঞদের। সাজিদ আরাফাত, এখন, ঢাকা। সাম্প্রতিক ভয়াবহ বন্যায় আক্রান্ত হওয়ার পর ভেঙে পড়ে সরবরাহ ব্যবস্থা। এই সুযোগে পণ্যের দর বাড়িয়ে বাড়তি মুনাফার চেষ্টা করেন অসাধু ব্যবসায়ীরা, যা মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়ায় বানভাসীদের জন্য। এই অবস্থা থেকে উত্তরণে মাঠে নামেন একদল স্বেচ্ছাসেবক, গড়ে তোলেন বিনা লাভের বাজার। কোনো রকম লাভ ছাড়াই যেখানে বিক্রি করা হচ্ছে চাল, ডাল, সবজি সহ অন্যান্য নিত্যপণ্য। ব্যতিক্রমী এই বাজারের গল্প শোনাবেন সহকর্মী সোলাইমান ডালিম। ফেনীতে সম্প্রতি বিপর্যয়কর বন্যায় উদ্ধার কাজ পরিচালনা, ত্রাণ বিতরণ ও সরকার পতন পরবর্তী নানা কার্যক্রমের পর শহরের শহীদ মিনার প্রাঙ্গণে বিনা লাভের বাজার পরিচালনা করছে স্বেচ্ছাসেবকদের সমন্বিত প্ল্যাটফর্ম ফেনী জেলা স্বেচ্ছাসেবক পরিবার। সাশ্রয়ী দামে সাধারণ মানুষের নিত্য প্রয়োজনীয় পণ্যদ্রব্য সরবরাহে উদ্যোগ নেওয়া হয়েছে। পুরো আয়োজনে কাজ করছে স্থানীয় স্বেচ্ছাসেবকরা। মুনাফা ছাড়া এ বাজারে চাল, ডাল, মটর, তেল, চিনি, আলু, পেঁয়াজ সহ আরো 5 ধরনের সবজি বিক্রি করা হচ্ছে। কম দামে পণ্য কিনতে পেরে খুশি ক্রেতারা। সকলে এখান থেকে কিনতেছে এবং কিনবে, এটা একটা ভালো উদ্যোগ। এরা যে উদ্যোগটা নিয়েছে এটা খুবই ভালো হইতেছে জনগণের জন্য। যারা আমরা ফেনীবাসী আছি এভাবে হেল্প করুক, তাদের জন্য আমাদের অনেক দোয়া থাকলো। এই তরুণদের উদ্যোগ, এটাকে আমরা সমর্থন করি। আমি নিজেও একজন ক্রেতা, আমি এসেছি এখানে বিনা লাভের বাজার থেকে সবজি সহ কিছু কেনার জন্য। উদ্যোক্তারা বলছেন, তীব্র রোদ উপেক্ষা করে কাজ করে বিনা লাভের বাজারের মাধ্যমে মানুষের ভালোবাসা পাচ্ছেন তারা। সুশৃঙ্খল পরিবেশে বাজারের কার্যক্রম পরিচালিত হচ্ছে। যেই দামে ক্রয় করেছি পাইকারিতে, ঠিক সেই দামে আমরা আমাদের ভোক্তাদেরকে দেওয়ার চেষ্টা করছি। আমরা এখান থেকে একটা মেসেজ দিচ্ছি এই কারণে যে যারা বড় বড় ব্যবসায়ী যারা আছেন, যারা সিন্ডিকেট করে যে আমাদেরকে ভোক্তাদেরকে জিম্মি করছে, তাদেরকে আমরা যেন এই মেসেজটা দিতে পারি যে অল্প লাভ করেও ব্যবসা করা যায়, অল্প লাভ করেও এই ধরনের সাধারণ মানুষদের পাশে, এই বন্যাত্ম মানুষদের পাশে দাঁড়ানো যায়। বাজারে যে সবজি 80 থেকে 100 টাকায় বিক্রি হচ্ছে, সেগুলো এ বাজারে বিক্রি হচ্ছে 30 থেকে 45 টাকায়। বিনা লাভের বাজার থেকে প্রতিটি পণ্য সর্বোচ্চ 1 কেজি কেনার সুযোগ রয়েছে। সোলাইমান ডালিম, এখন, ফেনী।
এখন দুপুরে নিচ্ছে বিরতি, ফিরছি একটু পর। বিরতির পর ফিরে এলাম। আপনারা দেখছেন এখন দুপুর। রাজধানীর ফার্মগেটের প্রিন্স রেস্তোরাঁয় অভিযান চালাচ্ছে ভোক্তা অধিকার। সেখানে আছেন সহকর্মী আরিফ হোসেন, যুক্ত হচ্ছে সেখানে। আরিফ, অভিযানে কোনো অনিয়ম পাওয়া গেছে কিনা জানাবেন। নাফি, আমরা এই মুহূর্তে ফার্মগেটে দাঁড়িয়ে আছি। ফার্মগেটে বিভিন্ন দোকানে অভিযান চালাচ্ছে ভোক্তা অধিকার। আমরা দেখছিলাম কিছুক্ষণ আগে প্রিন্স একটি রেস্তোরাঁ, যেই রেস্তোরাঁর যে রান্নাঘরটি রয়েছে সেটি নোংরা ছিল। এছাড়া দধি ছিল, যেই দধিগুলো অনেকদিন আগের, এবং দধির উপরে যেই কাগজ ছিল সেটা বলছিলেন কেমিক্যাল মিশ্রিত কাগজ। এজন্য এছাড়া তারা মাছ এবং মাংসের যেই রাখার পদ্ধতি সেটি প্যাকেজিং করে রাখা ছিল না, এই জন্য তাদেরকে 20,000 টাকা জরিমানা করেছে। এরপর পাশের একটি দোকান আমরা দেখলাম যেখানে বার্গার তৈরি এবং স্যান্ডউইচ তৈরির যে রুটি ছিল সেই রুটি অনেক দিনের পুরনো, এবং তারা নিজেরাই নিজস্ব প্রক্রিয়ায় সেই রুটি দিয়ে স্যান্ডউইচ এবং বার্গার তৈরি করে দেন। এবং এই রুটির মেয়াদ না থাকা এবং বিভিন্ন ধরনের ড্রিঙ্কস রয়েছে, যেই ড্রিঙ্কসগুলো পানীয় জাতীয়, যেগুলো মেয়াদ উত্তীর্ণ হয়, সেখানে তারা 20,000 টাকা জরিমানা করছেন। আমরা ভোক্তা অধিকারের যিনি প্রধান, তার সাথে আমরা কথা বলেছিলাম। তিনি আমাদেরকে বলছেন যে প্রতি বছর প্রায় 3,80,00,000 মতো মানুষ, দুঃখিত, প্রতি বছর নয়, বাংলাদেশে এখন পর্যন্ত 3,80,00,000 মানুষ কিডনি জনিত রোগে ভুগছেন, এমনটা তিনি দাবি করছেন। যে জন্য সবার আহ্বান জানিয়েছেন সবাইকে যাতে কেউ ভেজাল খাদ্য বিক্রি না করেন, এবং যারা যারা এই ধরনের খাদ্য বিক্রি করছেন তাদের বিরুদ্ধে তিনি কঠোর অবস্থানে থাকবেন বলে জানিয়েছেন। এইমাত্র আমরা দেখতে পাচ্ছি যে ভাগ্যকুল সুইটসে অভিযান পরিচালনা করছেন। তিনি বিভিন্ন ধরনের খাবার দেখছেন, যাচাই বাছাই করে যেগুলোর মেয়াদ উত্তীর্ণ সেই খাবার এবং মিষ্টি কতদিন আগে আনা হয়েছিল সেই বিষয়গুলো যাচাই বাছাই করে দেখছেন। ইতিমধ্যেই কিছু পণ্য পাওয়া গেছে যেগুলো মেয়াদ উত্তীর্ণ, এবং কিছু মিষ্টি পাওয়া গিয়েছে যেগুলো অনেক দিন আগের, এবং দধির উপরে আমরা দেখতে পাচ্ছি দধিও কিছু বের করে আনা হয়েছে ভেতর থেকে। এবং যেই শুকনো খাবার রয়েছে, বিস্কিট থেকে শুরু করে অন্যান্য খাবার, সেই খাবারের মেয়াদ কতটুকু রয়েছে সেই বিষয়গুলো তারা খুঁটিয়ে খুঁটিয়ে দেখছেন। এই ফার্মগেটের এই 3টি দোকান নয়, এখানকার আশপাশের যতগুলো দোকান রয়েছে সবগুলো দোকানই ভোক্তা অধিকার তাদের অভিযান পরিচালনা করবেন, এমনটা আমাদেরকে জানিয়েছেন। তবে সব কিছুর পরেও মানুষের মূল্যবোধের যে বিষয়টি, কারণ খাবার যারা বিক্রি করেন তাদের কিন্তু একটি দায়িত্বের মধ্যে থাকে। বাংলাদেশের অধিকাংশ মানুষই কিডনি জনিত রোগ থেকে শুরু করে বিভিন্ন ধরনের রোগে কিন্তু ভোগেন। প্রত্যেকটি ঘরেই ওষুধের একটি কারখানা যে উল্লেখ করেছেন এই ভোক্তা অধিকারের পরিচালক। তিনি বলছেন যাতে খাবার যদি বিশুদ্ধ হয়, বিশ্বের অন্যান্য দেশে কিন্তু এত পরিমাণ রোগ নেই, কারণ সেখানের বায়ু এবং খাবারের কারণে। এজন্য এই অভিযানগুলো শক্ত হাতে পরিচালনা করবেন। যদি এই যাদের নোংরা অবস্থায় খাবার এবং অন্য মেয়াদ উত্তীর্ণ খাবার পাওয়া গেছে তারা এই ধরনের খাবারের পুনরাবৃত্তি করেন অথবা এই ধরনের ব্যবসা করে থাকেন, তাহলে তাদেরকে কঠোর হস্তে দমন করবেন, লাইসেন্স সহ মামলা পরবর্তীতে দিবেন, এমনটা আমাদেরকে জানিয়েছেন। এবং সবার প্রতি আহ্বান জানিয়েছেন যারা খাবার তৈরি করেন থেকে শুরু করে যারা খাবার সরবরাহ করেন তাদের প্রতি আহ্বান জানিয়েছেন যাতে মেয়াদ উত্তীর্ণ ভেজাল এবং বাজে খাবার বিক্রি না করে সাধারণ মানুষকে না ঠকাতে হয়। এখন পর্যন্ত আমরা ভোক্তা অধিকারের যে টিমকে দেখেছি তারা কঠোর অবস্থানের মধ্যে আছেন। ইতিমধ্যে 2টি দোকানে তারা জরিমানা করেছেন, একটিতে 15,000, আরেকটিতে 20,000। তৃতীয় দোকানে অভিযান চলছে। নাফি। রাজধানীর ফার্মগেটে অভিযান চালাচ্ছে ভোক্তা অধিকার, সে খবর জানাতে যুক্ত ছিলেন আরিফ হোসেন। দেখছেন এখন দুপুর। অন্তর্বর্তী সরকার রাজনৈতিক স্থিতিশীলতা, টেকসই অর্থনীতি ও কার্যকরী নির্বাচন কমিশন গঠন সহ নানা সংস্কার কাজ করছে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। সকালে রাজশাহীর দারুস সালাম কামিল মাদ্রাসায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। এ সময় ধর্ম উপদেষ্টা আরও বলেন, বোরকা পরায় বিসিএস ভাইবা বোর্ড থেকে বাদ দেয়া হয়েছে, অথচ পোশাকের পরিবর্তনে একই মানুষ সে ভাইবা দিতে পেরেছেন। এমন বৈষম্যে মাদ্রাসা শিক্ষার্থীরা আর থাকবে না। ধর্ম উপদেষ্টা আরো বলেন, বিপ্লব পরবর্তী সময়ে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটছে, তবে আইন হাতে তুলে নিলে প্রচলিত নিয়মে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া তিনি বলেন, দুর্গাপূজা নিয়ে প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে, প্রয়োজনে মাদ্রাসার শিক্ষার্থীরা পূজার নিরাপত্তা দিবে। একই সঙ্গে মাদ্রাসার এমপিও ভুক্তিতে বৈষম্য দূর করা হবে বলেও জানান তিনি। চেষ্টা করছি এটা রাজনৈতিক স্থিতিশীলতা, পলিটিক্যাল স্টেবিলিটি আনার জন্য, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনকে একটা স্থিতিশীল পর্যায়ে আনার
ডেভেলপ করার চেষ্টা চালাচ্ছি। সাস্টেইনেবল ইকোনমি এটাকেও আমরা চেষ্টা চালাচ্ছি, আমাদের অর্থনীতির ভিত্তিটা যাতে মজবুত হয় এবং একটা পরিবেশ যদি কনজেনিয়াল অ্যাটমসফিয়ার যদি আমরা ফিরিয়ে আনতে পারি, আমরা নির্বাচন কমিশনকে পুনর্গঠিত করে একটা নির্বাচন দেব। এখন দুপুরের এ পর্যায়ে নিচ্ছি আরেকটি বিরতি, ফিরছি কিছুক্ষণ পরেই। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন এখন দুপুর। নাফি, থেমে থেমে বৃষ্টি হওয়ার কারণে ঢাকার 2 সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকায় বাড়ছে এডিসের উপদ্রব এবং সিটি কর্পোরেশনের যে দায়িত্ব অর্থাৎ মশক নিধনের সেটিতে অনেকটা অবহেলার কারণে এই মশার প্রকোপ যথেষ্ট পরিমাণে বেড়ে যাচ্ছে দিনকে দিন, এমন অভিযোগ করছেন রাজধানীবাসী। শম্পা, এছাড়া হাসপাতাল কর্তৃপক্ষ যেটা বলছে মশার সংখ্যা বাড়ার কারণে এবং বিভিন্ন স্ট্রেনের রোগীরা আসছে এবং এতে জটিলতা বেড়ে মৃত্যুর সংখ্যাও বাড়ছে। এ নিয়ে একটি প্রতিবেদন আছে মেহেরিন আইনের, আমরা দেখে আসবো। ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের খিলগাঁও এলাকার এই ময়লা আবর্জনায় ভরা খালি এখন মশার আতুরঘর। এছাড়া বৃষ্টিতে বাসাবাড়ির ছাদ এবং রাস্তায় জমে থাকা পানিও বাড়াচ্ছে ডেঙ্গু ঝুঁকি। খালের আশেপাশের বাসাবাড়ি বা ব্যবসা প্রতিষ্ঠানে মশার যন্ত্রণায় দিনের বেলাতেও যেন সুস্থির থাকার উপায় নেই। সন্ধ্যার পর উপদ্রব বেড়ে যায় বহুগুণ। রাজধানীর মুগদা হাসপাতালে ডেঙ্গু ডেডিকেটেড 3টি ওয়ার্ডই এখন রোগীতে পরিপূর্ণ। মুগদা, মান্ডা, খিলগাঁও, যাত্রাবাড়ি সহ ডেঙ্গু উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকার রোগী বেশি এখানে। জ্বর, মাথা ব্যথা, শ্বাসকষ্ট, রক্তক্ষরণ সহ নানা উপসর্গ নিয়ে এসেছেন অনেকেই। কামড়ায় ওরা নেশা চড়ে বয়ে থাকে, হয়তো রাইতে তাহে পোলা পান ওগুলো মশা খাই রে টের পায় না। আমি শুক্রবার আইসা ভোট দিয়েছি, এ পর্যন্ত 5টা স্লান গেছে, হার ভিতর অশান্তি। আজকে জ্বর নাই সকাল থেকে, আর জ্বর যখন উঠে 2-3 জন আমার দইটা রাখতে পারে না, আর বমি করে মাথা সারা শরীর ব্যথা। আর আমাদের মান্ডা থেকে আরো ছিল এখানে 4-5 জন, কালকে চলে গেছে ঠিক হয়ে। মান্ডা তো অতিরিক্ত ডেঙ্গু হইতেছে। আমার এলাকার ভিতরে কোনো মশার কেউ যায়ই না। সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কার্যক্রমের তেমন গতি না থাকায় ডেঙ্গু বাড়ছে বলে অভিযোগ স্বজনদের। আর আমাদের সিটি কর্পোরেশনেরও কিছু গাফিলতি আছে, তারা নিয়মিত স্প্রে করে না। ওই যে ঔষধ দিয়ে গেল, ঔষধের পরে একটু কমছে। মশা তো প্রচুর, আগে তো একটু কমছে, কিন্তু ময়লা টয়লা তো মেলা আছে। ময়লা সাফ করলে কিন্তু এত মশা থাকবো না। মুগদা হাসপাতালের পরিচালকের কথাতেও সিটি কর্পোরেশনের অবহেলার সত্যতা মিলে। মশা বৃদ্ধি পাওয়ায় বিভিন্ন শ্রেণীর রোগী বেড়েছে, ফলে জটিলতা বেড়ে যাওয়ায় মৃত্যু বেড়েছে। গত বছরের মতো এখনো ওই পরিমাণ খারাপ হয়নি। গত বছরের এই মাস বা জুন মাসে আমার জুলাই মাসে রোগী ছিল 14,000, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল দেখেছিল, এবং এই মাসে গত বছর 11,000 রোগী আমার দেখেছিল মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল। সে তুলনায় আমি বলবো ভালো, কিন্তু আস্তে আস্তে রোগীর অবস্থা, ডেঙ্গির অবস্থা খারাপ হচ্ছে। অন্যদিকে সচিবালয়ে ডেঙ্গু সহ মশাবাহিত অন্যান্য রোগ বিষয়ক জাতীয় কমিটির সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা AF হাসান আরিফ বলেন, প্রাকৃতিক জীববৈচিত্র্য নষ্ট হয়ে যাওয়ার ফলে মশার উপদ্রব বাড়ছে। এখানে দুটো ভাগ আছে, একটি হচ্ছে প্রতিরোধ আর একটা হচ্ছে চিকিৎসা যদি রোগটা এসেই পড়ে। প্রতিরোধটা বড়। আমি তো মনে করি যে আলোচনা করে তারপরে বিভিন্ন বিষয় জানার পরে যে প্রতিরোধই হচ্ছে 90 ভাগ আর 10 ভাগ হচ্ছে চিকিৎসা। এবছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 95 জনের, যার মধ্যে চলতি সপ্তাহেই মৃত্যু হয়েছে 12 জনের। মেহেরিন অ্যানি, এখন, ঢাকা। 7 দফা দাবিতে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপজেলা, জেলা, বিভাগীয় ও কেন্দ্রীয় পর্যায়ে চিকিৎসকদের মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সকালে রাজধানীর কাউরান বাজারে পরিবার পরিকল্পনা অধিদপ্তরে নিপীড়িত নিষ্পেষিত সরকারি চিকিৎসকদের যৌক্তিক দাবি মেনে নেওয়া আহ্বান জানানো হয়। সেই সঙ্গে ডাক্তারের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করে বৈষম্যহীন পরিবার পরিকল্পনা অধিদপ্তর পুনর্গঠনের দাবিতে মানববন্ধন করা হয়, যেখানে মহাপরিচালক ও সিনিয়র সচিবের পদত্যাগ, মাঠ পর্যায়ের চিকিৎসকদের পদোন্নতি, চিকিৎসকদের সুরক্ষা আইন ও নিরাপত্তা নিশ্চিতের দাবি জানানো হয়।
এখন দুপুরের এ পর্যায়ে নিচ্ছি আরও একটি বিরতি। ফিরছি কিছুক্ষণ পরে। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন এখন দুপুর। দেশের বাইরের প্রসঙ্গ, আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে নারী চিকিৎসক হত্যাকাণ্ডের 1 মাস পূর্তি এবং এই মামলায় সোমবার সুপ্রিম কোর্টে শুনানি ঘিরে শনিবার রাত থেকে আরও বেশি জোরালো হচ্ছে আন্দোলন পরিস্থিতি। রোববার সকাল থেকে রাত পর্যন্ত নানা কর্মসূচির ডাক দিয়েছে আন্দোলনরত চিকিৎসক, শিল্পী, কলাকৌশলী, রিকশা চালক সহ বিভিন্ন পেশাজীবী সংগঠন। আন্দোলনের এই উত্তাপ ভারতের গণ্ডি পেরিয়ে ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্র, ব্রিটেন সহ বিভিন্ন দেশে থাকা ভারতীয়দের মাঝেও। বিস্তারিত জানাচ্ছেন তহিদুর রহমান। কলকাতার আরজিকর কাণ্ডের 1 মাস পর সোমবার সুপ্রিম কোর্টের শুনানির আগে শনিবার রাত থেকে আরও বেশি উত্তাল হচ্ছে আন্দোলন পরিস্থিতি। বিচার চেয়ে রাস্তায় নেমেছে সাধারণ মানুষ, অভিনয় ও চিত্রশিল্পী সহ নানা পেশাজীবী সংগঠন। স্লোগানের পাশাপাশি ক্যানভাসেও প্রতিবাদ আবহ উত্তপ্ত। গেল 9 আগস্ট রাতে হাসপাতালে কর্তব্যরত অবস্থায় নারী চিকিৎসকের চাঞ্চল্যকর মৃত্যুতে হওয়া হত্যাকাণ্ড মামলায় পুলিশ প্রশাসন ও রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রতিবাদকারীদের অসন্তোষ পৌঁছেছে চরমে। সব মিলিয়ে ফুঁসছে আন্দোলন পরিস্থিতি। যতদিন পর্যন্ত মনের মতো ন্যায় বিচার না হচ্ছে ততদিনই রাজপথে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। তার বাবা মা যতক্ষণ না শান্তি পাচ্ছে, আমরা যতক্ষণ না শান্তি পাচ্ছি, ততক্ষণ এই লড়াই চলতে থাকবে, থামবে না। আমার বোন তিলোত্তমা দিন্ডা, যাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, তার প্রতিবাদে এত মানুষ রাস্তায় নেমেছে। তারা সবাই এই দুর্গাপুজোর প্রাক্কালে দুর্গা হয়ে উঠছে। আরজিকর কাণ্ডের 1 মাস পূর্তি উপলক্ষে রোববার সকাল থেকে রাত পর্যন্ত রয়েছে নানান কর্মসূচি। আন্দোলনে যোগ দিচ্ছেন রিকশা চালকরাও। প্রতীকী আন্দোলন হিসেবে কলকাতার রাজপথে আদালত নামক প্রতিবাদে নেমেছেন ডাক্তাররা। আন্দোলনকারী মানুষের মত নিয়েই এই কর্মসূচির ডাক দিয়েছেন বলে জানান চিকিৎসকরা। এছাড়া 14 আগস্টের পর আরও একবার রাত দখল কর্মসূচি হতে যাচ্ছে আজই। আরজিকর আন্দোলনের ঢেউ ভারতের গণ্ডি পেরিয়ে উত্তেজনা ছড়িয়েছে বিদেশেও। নারী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় বিচার চেয়ে রোববার স্থানীয় সময় বিকেল 5টায় বিক্ষোভ কর্মসূচি ও মানববন্ধন হবে যুক্তরাষ্ট্র ও ব্রিটেনে। এতে সাড়া দিয়েছেন ইউরোপের অন্যান্য দেশসহ ব্রাজিল, জাপান, তাইওয়ান, সিঙ্গাপুর সহ বিভিন্ন দেশে থাকা ভারতীয়রাও। 5 সেপ্টেম্বর স্থগিতের পর 9 সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে হতে যাওয়া আরজিকর কাণ্ডের মামলার শুনানির দিকে নজর পুরো ভারতবাসীর। এরই মধ্যে স্বাস্থ্য সংক্রান্ত আরও কিছু দাবিতে একটি আবেদন জমা পড়েছে প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের বেঞ্চে। এমনকি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা CBI এর তদন্ত প্রতিবেদনে চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের 2 দিন পর ক্রাইম সিনের আশপাশে তড়িঘড়ি করে সংস্কার উদ্যোগ, 14 আগস্ট রাতে হামলা ও ভাঙচুরের ঘটনা এবং দুর্নীতির মামলায় যোগসূত্র উঠে আসে কিনা সেদিকে তাকিয়ে গোটা ভারতবাসী। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। এর সাথে শেষ করছি এখন দুপুর। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুক দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon। ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।